আসসালামু আলাইকুম। আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমাদেরকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে পিরিয়ডগুলো আছে, ওই পিরিয়ডগুলো থেকে স্টেপ বাই স্টেপ কোশ্চেন করা হয়। তো আজকে আমরা সেই পিরিয়ডের একটা পিরিয়ড হচ্ছে জনসন এজ দি এজ অফ জনসন। তো আজকে আমরা দি এজ অফ জনসন থেকে ইন ডিটেলস আলোচনা করার জন্য চেষ্টা করব। তাহলে চলুন আমরা শুরু করি। তাহলে আমাদেরকে কি লিখতে হবে এখানে? দি এজ অফ জনসন। ওকে, দি এজ অফ জনসন। এই যে এই এজটা কত সাল থেকে কত সাল পর্যন্ত বিলং করছিল? বলা হয় এটা শুরু হয়েছিল 1715 টু 1798, অর্থাৎ রোমান্টিক পিরিয়ড শুরু হওয়ার আগ পর্যন্ত। তো এই পিরিয়ডটা টাইমলাইন হচ্ছে 1750 টু 1798। ওকে, তো এই এজটার ইন্ট্রোডাকশন নিয়ে এখন আমাদেরকে আলোচনা করতে হবে। তো এখানে আমরা কি লিখতে পারি? দি এজ অফ জনসন ইজ দ্য লাস্ট ফেজ অফ দ্য নিউ নিউ ক্লাসিক্যাল পিরিয়ড period in English literature. এখানে আমরা কি লিখলাম? The age of Johnson is the last phase of the new classical period in English literature. তার মানে ইংরেজি সাহিত্যের যে নিউ ক্লাসিক্যাল যে পিরিয়ডটা আছে, আমরা জানি ওই পিরিয়ডটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছিল। নাম্বার ওয়ান, দ্য রেস্টোরেশন পিরিয়ড; নাম্বার টু, দি অগাস্টান এজ; নাম্বার থ্রি, দি এজ অফ জনসন। তো এই যে তিনটা পিরিয়ড ভাগ করা হয়েছিল দি নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটাকে। আর নিউ ক্লাসিক্যাল পিরিয়ড টাইমলাইন হচ্ছে 1660 টু 1798, বিশাল বড় একটা টাইমলাইন। তো এই পিরিয়ডটার প্রথম যে পিরিয়ড, দি রেস্টোরেশন পিরিয়ড শুরু হয়েছিল 1660 টু 1700। ওকে, তো রেস্টোরেশন পিরিয়ড শুরু হওয়ার পরে দি অগাস্টান এজ শুরু হয়েছিল। তো দি অগাস্টান এজ শুরু হয়েছিল 1700 টু 1750। ওকে, আর এরপরেই আমাদের যে এই পিরিয়ডটা দি এজ অফ জনসন এটা শুরু হয়েছে 1750 টু 1798। তো এই যে তিনটা পিরিয়ডের সর্বশেষ যে পিরিয়ডটা আছে সেটা হচ্ছে দি এজ অফ জনসন। আর এই এজটাকে বলা হয় দ্য লাস্ট ফেজ অফ দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। ওকে, তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের লাস্ট ফেজ বলা হয় এটাকে, অর্থাৎ এটা দ্বারাই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা কি হয়েছিল? শেষ হয়েছিল। এই জন্য আমরা এখানে কি লিখলাম? দ্য এজ অফ জনসন ইজ দ্য লাস্ট ফেজ অফ দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। ওকে, এখন আমাদের কি লিখতে হবে? ইট ইজ নেমড, এটা কেন এই যে জনসন, এটা কেন নামকরণ করা হয়েছে? তো জনসন একজন ব্যক্তির নাম, যিনি হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট লিটারেরি ফিগার্স অফ দ্য 18th century. ফর দিস রিজন হিজ নেমড জনসন, অ্যান্ড এই যে নামের কারণেই এটা নামকরণ করা হয়েছে। তো it is named after ডক্টর স্যামুয়েল জনসন। তো এটা ইট ইজ নেমড আফটার, তো ডক্টর স্যামুয়েল জনসনের যে জনসন আছে ওই জনসনের নামের কারণেই এটাকে নামকরণ করা হয়েছে। কেন? স্যামুয়েল জনসন ছিলেন 18th সেঞ্চুরির ওয়ান অফ দ্য মোস্ট লিটারারি ফিগার্স। ওকে, যার কারণে ওনার নামকরণে কি করা হয়েছিল? এই পিরিয়ডটার নামকরণ করা হয়েছিল। এখানে আমরা দেখতে পারি ওয়ান অফ দ্য মোস্ট literary figures one of the most literary figures of the 18th
AIGS পিরিয়ড 18th সেঞ্চুরি। হ্যাঁ, ওকে, আমরা এখানে কি লিখলাম, এই যে পিরিয়ডটা দি এজ অফ জনসন, এই পিরিয়ডটার টাইমলাইন হচ্ছে 1750 টু 1798। ওকে, আর এই এজটাকে বলা হয় দ্য লাস্ট ফেজ অফ দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। অর্থাৎ নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের সর্বশেষ যে স্টেপটা ছিল, যে এজটা ছিল, সেই এজটাকে বলা হয় দ্য এজ অফ জনসন। এই জন্য এখানে আমরা কি ইউজ করলাম, দ্য লাস্ট ফেজ অফ দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। ওকে, ইট ইজ নেমড, এটা কেন এই জনসন নাম কেন এটাকে রাখা হয়েছে, তো এই বিষয়ে আমরা আলোচনা করার জন্য আমরা এখানে কি লিখলাম, ইট ইজ নেমড আফটার ডক্টর স্যামুয়েল জনসন। তো ডক্টর স্যামুয়েল জনসনের পরে এটা নামকরণ করা হয়েছিল। আর স্যামুয়েল জনসন তিনি কে ছিলেন, ওয়ান অফ দ্য মোস্ট লিটারেরি ফিগার্স অফ দ্য 18th সেঞ্চুরি। তার মানে 18th সেঞ্চুরিতে তিনি ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট লিটারেরি ফিগার্স, যার কারণে ওনার নামকরণে এই পিরিয়ডটার নামকরণ করা হয়েছে। তো এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা যে পিরিয়ডটাকে ফলো করতো, আমরা এখানে দেখতে পারি দিস এজ followed the Augustan August the Augustan age, the Augustan age, the Augustan age. So this and came just before the রোমান্টিক পিরিয়ড। তো এখানে আমরা কি লিখলাম, এই যে পিরিয়ডটা দ্য এজ অফ জনসন, এই পিরিয়ডটা দিস এজ ফলো দ্য অগাস্টান এজ। তাহলে অগাস্টান এজ কোনটা, এর আগে যে এজটা ছিল নিউ ক্লাসিক্যাল এজের মধ্যে, ওইটাকেই দ্য অগাস্টান এজ বলা হইতেছে। তো এই অগাস্টান এজটাকে এটা কি করতো, ফলো করতো। অ্যান্ড কেম জাস্ট বিফোর, এবং ততক্ষণ পর্যন্তই এটা বিদ্যমান ছিল যতক্ষণ পর্যন্ত রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল। রোমান্টিক পিরিয়ড শুরু হওয়ার পরেই এই পিরিয়ডটার সমাপ্তি ঘটে। তো এই জন্য আমরা এখানে কি লিখলাম, অ্যান্ড জাস্ট কেম বিফোর দ্য রোমান্টিক পিরিয়ড। তো এতটুকু ছিল এই যেই পিরিয়ডটার, এই পিরিয়ডটার ইন্ট্রোডাকশন। তো তখন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম, এই পিরিয়ডটার ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছিলাম, ইন্ট্রোডাকশন। ওকে, তো এখন আমাদেরকে এই পিরিয়ডের যে ইম্পর্টেন্ট ফিচার্স গুলো আছে অথবা ক্যারেক্টারিস্টিক গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি ইম্পর্টেন্ট ফিচার্স। ওকে, ইম্পর্টেন্ট অথবা মেইন ফিচার্স। আচ্ছা, মেইন ফিচার্স, মেইন ফিচার্স। ওকে, তো মেইন ফিচারগুলোর মধ্যে কি কি আছে, নাম্বার ওয়ান যে ফিচারটা আছে সেটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড। ট্রানজিশন পিরিয়ড। তো ট্রানজিশন পিরিয়ড বলতে আমরা কি বুঝি, ট্রানজিশন মানে হচ্ছে রূপান্তর হওয়া, পরিবর্তন হওয়া। তো পিরিয়ডটা কি হয়ে গেছিল, পরিবর্তন হয়ে গেছিল। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা শুরু হয়েছিল আপনার 1660 টু 1798। তার মানে অনেক সময় এই পিরিয়ডটা বিদ্যমান ছিল, যার কারণে এই পিরিয়ডটার যে ট্রানজিশন, যে পরিবর্তন, এই পরিবর্তন ততক্ষণ পর্যন্ত হয় নাই যতক্ষণ পর্যন্ত আপনার দি এজ অফ জনসন শুরু হয় নাই। যখন দি এজ অফ জনসন শুরু হয়েছিল, তো এই দি এজ অফ জনসনের যে রাইটাররা ছিলেন তারা প্রায় রোমান্টিক যেই মনোভাব, এরকম মনোভাব নেই লেখালেখি করতেন, যার কারণে এই পিরিয়ডটার মাধ্যমেই রোমান্টিক পিরিয়ডের যে সূচনা অথবা আবির্ভাব সেটা প্রকাশ পাইছিল। তো আমরা এখানে কি লিখলাম, ট্রানজিশন পিরিয়ড। তো এখানে আমরা কি লিখতে পারি, দিস পিরিয়ড, আমরা এখানে লিখতে পারি দিস এজ ওয়াজ আ ব্রিজ বিটুইন কি লিখতে পারি, বিটুইন নিউ ক্লাসিসিজম and new classicism
and so between new classicism and romanticism এখানে আমরা কি লিখলাম, this age was a bridge between new classicism and romanticism. Okay, তো এখানে আমরা লিখতে পারি writers began to move away from the strict rules, তো রাইটার্স বিগেন টু মুভ অ্যাওয়ে, তারা কি করতেছে, সরে যাইতেছে বা সরে যাওয়া শুরু করতেছে ফ্রম দ্য স্ট্রিক্ট রুলস। তখন তৎকালীন সময়ে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মধ্যে আপনার যারা ছিলেন তারা প্রায় স্ট্রিক্ট রুলার ছিলেন। তো তাদের ভিতরে শুধু রিলিজিয়াস নিয়েই, লজিক, রিজন, হ্যাঁ, ইনকোয়ারি, এগুলো নিয়েই তারা লেখালেখি করতেন। তো এরা এই যে দি এজ অফ জনসন, এই যে আসার পরে এদের ভিতরে এই যে মনোভাব, শুধু রিলিজিয়াস নিয়েই লেখালেখি করতে হবে, লজিক, রিজন, তো এই মনোভাব থেকে এরা বের হইতেছেন। তো এরা বের হয়ে এরপর এরা কি করছিলেন, রাইটার্স বিগেন টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রিক্ট রুলস, তার মানে স্ট্রিক্ট রুলস থেকে এরা বের হয়ে গেছেন। এবং তারা কি করতেছেন, and started focusing on emotion and individual experience. Okay, এখানে আমরা কি লিখলাম, this age was a bridge between new classicism and romanticism. Okay, writers began to move away from the strict rules and they are focusing, অথবা they started focusing on moral অথবা ইমোশন and individual এক্সপিরিয়েন্স, এগুলোর প্রতি তারা কি করতেছিলেন, ফোকাস করতেছিলেন। এরপরে কি হয়েছিল, এরপরে যেই ফিচারটা আছে সেটা হচ্ছে প্রোজ ডেভেলপমেন্ট। ওকে, এরপরে নাম্বার 2 সেটা হচ্ছে প্রোজ ডেভেলপমেন্ট। নাম্বার 2 PROS, প্রোজ ডেভেলপমেন্ট। তো প্রোজ ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, প্রোজ ডেভেলপমেন্ট বলতে হচ্ছে যে প্রোজ বিকেম ভেরি ইম্পর্টেন্ট, দেখতে পারি ভেরি ইম্পর্টেন্ট, প্রোজ বিকেম ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে প্রোজ বিকেম ভেরি ইম্পর্টেন্ট কেন, কারণ তৎকালীন সময়ে যে রাইটাররা ছিলেন, হ্যাঁ, অথর্স, writers like Dr. Samuel Johnson, এরপর আপনার আছে অলিভার গোল্ডস্মিথ, এরপরে আপনার এখানে আছে অলিভার গোল্ডস্মিথ, এরপরে এডওয়ার্ড গিববন, হ্যাঁ, এরা কি করতেছিলেন, এরা লিখেছিলেন, কি লিখেছিলেন, এসএস, এরপর আপনার ক্রিটিসিজম and history with clarity and elegance. তো এখানে আমরা কি লিখলাম, prose became very important because writers like Dr. Samuel Johnson, Oliver Goldsmith, Edward Gibbon wrote essays, criticism and history with clarity and elegance. তো
তো এই কারণে এই যে পিরিয়ডটাতে আপনার প্রোজ ডেভেলপমেন্ট হয়েছিল। কেন হয়েছিল? কারণ এই পিরিয়ডে যে বিখ্যাত রাইটাররা ছিলেন, এর মধ্যে ডক্টর স্যামুয়েল জনসন, যিনি ছিলেন এই পিরিয়ডের সবচেয়ে বিখ্যাত একজন রাইটার, অলিভার গোল্ডস্মিথ, এডওয়ার্ড গিম্বন। তো এরা কি করছিলেন? এরা এসে, তারপর ক্রিটিসিজম এন্ড হিস্টোরি এগুলো লিখতেন। তো এগুলো কিন্তু এক ধরনের প্রোজ। আপনি যে হিস্ট্রি লিখতেছেন এটা কিন্তু কবিতা না, এটাকে প্রোজ বলা হয়। আপনি যে এসে লিখতেছেন এটাও কিন্তু একটা প্রোজ। আপনি যে ক্রিটিসিজম করতেছেন বা ক্রিটিসাইজ করতেছেন এটা কিন্তু আপনার একটা প্রোজ। তো এই প্রোজের ডেভেলপমেন্ট এইভাবে শুরু হয়েছিল। তো এটা ছিল নাম্বার 2। আর নাম্বার 3 যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইজ অফ নোবেল। রাইজ অফ নোবেল। তো নাম্বার 3 কি? রাইজ অফ নোবেল। রাইজ অফ নোবেল। তো রাইজ অফ নোবেল বলতে আমরা কি বুঝি? নোবেল বলতে আমরা কি বুঝি? নাটক, এগুলি তো নোবেল। তো এই যে নোবেল রাইটিং became popular. Novel writing became popular. ওকে, তো অথর্স, এটাকে আমরা অথর বলতে পারি। অথর্স লাইক, কারা ছিলেন? অথর্স লাইক আমরা এখানে লিখতে পারি অথর্স লাইক, হ্যাঁ। তো অথর্সের মধ্যে যারা ছিলেন তারা ছিলেন স্যামুয়েল রিচার্ডসন, রিচার্ডসন, স্যামুয়েল রিচার্ডসন, এরপর আপনার অলিভার হেনরি ফিল্ডিং। তো এরা ছিলেন। তো স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং wrote realistic and moral stories. তো এখানে আমরা কি লিখলাম? নোবেল রাইটিং বিকেম পপুলার। অথর্স লাইক স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং, they wrote realistic and moral stories. ওকে, তাই কি লিখছিলেন? রিয়েলিস্টিক এন্ড মোরাল স্টোরিজ লিখছিলেন, যার কারণে তাদের এই যে পিরিয়ডটা রাইজ অফ নোবেল শুরু হয়েছিল। আরো অনেক রাইটার ছিলেন, তো এরা ছিলেন উল্লেখযোগ্য। তো এরপরে আমরা কোনটা নিয়ে আলোচনা করতে পারি, কোন ফিচারটা নিয়ে? এরপরে আমরা পোয়েট্রি অফ রিফ্লেকশন, কবিতার একটা রিফ্লেকশন হয়েছিল। তো পোয়েট্রি অফ রিফ্লেকশন নাম্বার 1, 4 নাম্বার, পোয়েট্রি অফ রিফ্লেকশন। তো পোয়েট্রি রিফ্লেকশনের মধ্যে কি হয়েছিল? পোয়েট্রি became more personal and thoughtful. ওকে, পোয়েট্রি became, আমরা লিখতে পারি পোয়েট্রি became more personal and thoughtful. Okay, poetry became more personal and thoughtful. Poets like Thomas Gray, তারপরে আপনার থমাস গ্রে, এরপরে আছে উইলিয়াম কাউপার and Oliver Goldsmith expressed তারা কি করছিলেন? ডিপ ফিলিং and expressed deep feeling and moral reflection
রিফ্লেকশন। ওকে, তো এখানে কি হয়েছিল, এখানে হয়েছিল পোয়েট্রি বিকেম মোর পার্সোনাল অ্যান্ড থটফুল। কেন? পোয়েটস লাইক থমাস গ্রে, উইলিয়াম কউপার অ্যান্ড অলিভার গোল্ডস্মিথ এক্সপ্রেসড ডিপ ফিলিং অ্যান্ড মোরাল রিফ্লেকশন। ওকে, তারা কি করছিলেন? এক্সপ্রেসড ডিপ ফিলিং অ্যান্ড মোরাল রিফ্লেকশন করছিলেন, যার কারণে এই পিরিয়ডটা যে পোয়েট্রি রিফ্লেকশন হয়েছিল। তো আমরা প্রায় মেইন ফিচার হিসেবে 4টা ফিচার নিয়ে আলোচনা করলাম। 4 ফিচার্স নিয়ে আমরা কি করলাম? আলোচনা করলাম, অথবা এক্সপ্লেন করলাম। হ্যাঁ, এক্সপ্লেন করলাম। তো এই যে ফিচারগুলো আমরা এক্সপ্লেন করলাম, এগুলি আপনাদের জন্য যথেষ্ট, তো আর দরকার নাই। এরপর আমরা এই যে পিরিয়ডটা যে ফেমাস রাইটার ছিলেন তাদের সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। এরপর আমরা তাদেরকে নিয়ে আলোচনা করতেছি। তো আমরা এখানে কি করতে পারি? ইম্পর্টেন্ট রাইটার্স কারা ছিলেন তাদেরকে নিয়ে আলোচনা করতে পারি। ইম্পর্টেন্ট রাইটার্স। তো ইম্পর্টেন্ট রাইটার্সের মধ্যে নাম্বার 1 যিনি ছিলেন, তিনি ছিলেন ডক্টর স্যামুয়েল জনসন। নাম্বার 2 যিনি ছিলেন অলিভার গোল্ডস্মিথ। নাম্বার 3 যিনি ছিলেন এডওয়ার্ড গিবন। নাম্বার 4 যিনি ছিলেন তিনি হচ্ছে উইলিয়াম কউপার। ওকে, আর নাম্বার 5 যিনি ছিলেন তিনি ছিলেন জেমস বসওয়েল। JAMES, জেমস BOS, বসওয়েল। ওকে, জেমস বসওয়েল। তো এরা ছিলেন ইম্পর্টেন্ট রাইটার্স। নাম্বার 1 স্যামুয়েল জনসন, নাম্বার 2 অলিভার গোল্ডস্মিথ, নাম্বার 3 এডওয়ার্ড গিবন, নাম্বার 4 উইলিয়াম কউপার, নাম্বার 5 জেমস বসওয়েল। তো এরা ছিলেন কি? ইম্পর্টেন্ট রাইটার্স। তো এগুলো নিয়ে আমাদেরকে কি করতে হবে? এগুলো নিয়ে আমাদের ইন ডিটেইলস আলোচনা যদি করতে চাই তাহলে আমাদেরকে পরবর্তী ভিডিওতে আলোচনা করতে হবে। তো এখন আমাদেরকে ইন শর্টে কিভাবে কনক্লুশন লেখা যায় সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। দি এজ অফ জনসন, আমরা লিখতে পারি দি এজ অফ জনসন was a age of reflection, was a age of reflection। এরপর আমরা লিখতে পারি reason and transition। ওকে, আমরা এটা লিখতে পারি যে the age of Johnson was a age of reflection, reason and transition. It prepared the way, লিখতে পারি it prepared the way, for the romantic movement, okay, for the romantic movement। ওকে, তো আর এই রোমান্টিক মুভমেন্ট যেটা এমফেসাইজ করছিল ইমাজিনেশন, এরপর আপনার ইমোশন এন্ড আর কি ইমাজিনেশন, ইমোশন এন্ড নেচার। তো এটাকে আমরা কনক্লুশন হিসেবে ইউজ করতে পারি। কনক্লুশন। ওকে, ওকে, তো এতটুকু আমরা কি হিসেবে ইউজ করতে পারি? কনক্লুশন হিসেবে ইউজ করতে। তো তখন আমরা কি নিয়ে আলোচনা করলাম? দি এজ অফ জনসন নিয়ে আলোচনা করলাম। দি এজ অফ জনসনকে কি বলা হয়? ইট ইজ কল্ড অথবা ইজ দ্য লাস্ট ফেজ অফ দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। ওকে, আর এই যে পিরিয়ডটার নামকরণ জনসন কেন করা হয়েছে
ইট ইজ নেমড আফটার ডক্টর স্যামুয়েল জনসন। তো ডক্টর স্যামুয়েল জনসনের নামকরণে এটা নামকরণ করা হয়েছে। আর ডক্টর স্যামুয়েল জনসন ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিটারারি ফিগার্স অফ দ্য 18th সেঞ্চুরি। অর্থাৎ এই যে পিরিয়ডটা, যেই পিরিয়ডে দি এজ অফ জনসন হয়েছিল, ওই পিরিয়ডের একজন বিখ্যাত আপনার লিটারারি ফিগার ছিলেন তিনি। তো এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটার যেই যাদেরকে এই পিরিয়ডে অনুসরণ করতো রাইটাররা, তারা হচ্ছেন দি অগাস্টান এজের রাইটার, অথবা তাদের যে লিটারেচারগুলো ছিল সেই লিটারেচারগুলোই এরা এই ফলো করতো। বাট তারা কি করছিল, তারা আপনার এই রিয়েলিস্টিক এবং মোরাল স্টোরিজগুলো দিয়া তারা নোবেল লিখতো। তো এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা ছিল আপনার রোমান্টিক পিরিয়ড। এটা প্রিপেয়ার করার জন্য একটা মাধ্যম। বলা হয় ইট ওয়াজ আ ব্রিজ বিটুইন নিউ ক্লাসিসিজম অ্যান্ড রোমান্টিসিজম। কারণ এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের রাইটাররা ছিলেন খুবই স্ট্রিক্ট রুলার, এবং তারা রিলিজিয়াস, লজিক অ্যান্ড রিজন নিয়ে লেখালেখি করতো, যার কারণে ওই তৎকালীন সময়ে ইমোশন, ইমাজিনেশন অ্যান্ড ডিপ ফিলিংস, থটফুল, পার্সোনাল থিঙ্কিং, এগুলো নিয়ে লেখালেখি করার মতো তেমন কোনো রাইটার ছিলেন না। যার কারণে এই পিরিয়ডে কিছু রাইটার ছিলেন যারা কিনা এগুলো নিয়ে লেখালেখি করছিলেন। তো তাদের মাধ্যমে রোমান্টিক পিরিয়ড সূচনা শুরু হয়েছিল। ততক্ষণ আমরা এই পিরিয়ড নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। আশা করি ভিডিওটাতে আপনাদের অনেক উপকৃত হয়েছে। যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।